আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ভূমিকম্পের ঝুঁকি কম এমন দেশে যেতে এখন আর ভিসা লাগছে না বাংলাদেশিদের। অবিরাম নির্যাতনের কারণে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন এখন চরম সংকটে, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ক্ষমতায় গেলে তারা রাজা নয় সেবক হবেন। আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাল সময় চলছে তা তৈরি করছে ভূরাজনৈতিক চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ভূমিকম্পের ঝুঁকি কম এমন দেশে যেতে এখন আর ভিসা লাগছে না বাংলাদেশিদের। বাংলাদেশের নাগরিকদের জন্য এটি নিঃসন্দেহে এক দারুণ খবর। বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে কম এবং সেই দেশগুলোতে যেতে এখন ভিসা লাগছে না বাংলাদেশিদের। এই দেশগুলো প্রধান ভূমিকম্পের ফ্লট লাইন থেকে অনেকটা দূরে অবস্থিত হওয়ায় সাধারণত প্রাকৃতিকভাবে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অনেক কম। দক্ষিণ আমেরিকার বাহামা দ্বীপপুঞ্জ হল এমন একটি দেশ। ভূগোল ও পরিবেশ বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ড অটলাসের তথ্য অনুসারে ভূমিকম্পের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে বাহামার দ্বীপপুঞ্জ, চাদ, নাইজার, আইভরি কোস্ট, বুর্কিনা ফাসো, ফিনল্যান্ড, ডেনমার্ক, লাটভিয়া, আয়ারল্যান্ড এবং উরুগুয়ের মতো দেশগুলো। বাহামার নিকটতম প্রধান ফল্ট লাইন উত্তর আমেরিকা ও ক্যারিবীয় টেকটনিক প্লেটের সীমান্ত থেকে প্রায় ৪৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণেই বাহামায় ভূমিকম্পের ঘটনা খুবই বিরল, যা বাংলাদেশের নাগরিকদের জন্য এক বিশেষ সুযোগ এনে দিয়েছে। তবে ওই ফল্ট লাইন ক্যারিবীয় অন্যান্য দেশে ভূমিকম্প সৃষ্টি করলে তার প্রভাব কিছু ক্ষেত্রে দূরবর্তী অঞ্চল হিসেবে বাহামাতেও অনুভূত হতে পারে। রফিকুল ইসলাম খান, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে রাজা হব না সেবক হব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সম্প্রতি বলেছেন, তার দল যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় তবে তারা জনগণের রাজা নন, সেবক হয়ে কাজ করবেন। তিনি যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করা এবং দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি মুক্ত একটি পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা রাষ্ট্রীয়ভাবে মিল কারখানা গড়ে না তুলে নিজেদের নামে করেছেন, কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে নতুন নতুন মিল কারখানা গড়ে তোলা হবে। জামায়াতের নির্বাচনী কর্মসূচিতে একটি দল বারবার হামলা করছে এবং নারী কর্মীদের নির্যাতন করছে বলেও তিনি অভিযোগ জানান। তিনি হুঁশিয়ারি দেন যে জনগণ আগামী নির্বাচনের ব্যালটের মাধ্যমে তাদের এই আচরণের জবাব দেবে। তিনি হামলাকারী দলের প্রতি সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে ভালো রাস্তা ধরা এবং জনগণের চিন্তাভাবনা বোঝার চেষ্টা করার আহ্বান জানান। একই সাথে নির্বাচনের প্রার্থীদের ভহরে এবং নারীদের কোরআনের প্রোগ্রামে হামলা বন্ধের দাবি জানান তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে এবং নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। তিনি আগামী নির্বাচন কোনোভাবে বিলম্ব না করে যথাসময় আয়োজনের দাবি জানিয়ে দেশবাসীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন হলে জনগণ তালগোল পাকিয়ে ফেলতে পারে, তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে বললেন তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি মন্তব্য করেছেন যে অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে বলে তিনি ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এই মন্তব্য করেছেন। তিনি তার পোস্টে 89 সালে 6 ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের অবিস্মরণীয় দিনটির কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই দিনে রক্ততিচ্ছিল পথে স্বৈরাচারের অবসান হয়েছিল। তিনি উল্লেখ করেন, এরশাদ সামরিক কায়দায় 84 সালে 24 মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে অসাংবিধানিক শাসন জারি করেন। যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা, যার সূচনা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারেক রহমান আরও লেখেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসী নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন।
এবং এক দুর্বার গণ আন্দোলন গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় 99 সালের 6 ডিসেম্বর ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্র মুক্ত হয়েছিল। সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা 2024 সালের 5 আগস্ট হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করেছে। তিনি আওয়ামী লীগকে গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু হিসেবে আখ্যায়িত করেন এবং শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুত্থান এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য নিরলস সংগ্রাম অব্যাহত রাখার কথা জানান। তিনি বলেন, শেখ হাসিনার দুঃশাসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জেল জুলুম সহ নানামাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল। তিনি আল্লাহর কাছে বেগম জিয়ার আশু সুস্থতা কামনা করেন এবং দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার নির্যাতনের প্রতিবাদ জানান। গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তি যাতে আর পুনরুদ্ধার না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তি সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আসন্ন নির্বাচন এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে একক এক উত্তাল সময় চলছে। এই নির্বাচন কেবল দেশের অভ্যন্তরীণ ক্ষমতার পালাবদল নয়, বরং এর সাথে জড়িত আছে আঞ্চলিক ভূ রাজনীতি এবং প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশনা। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মেরুকরণ তৈরি হয়েছে তা আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সবসময় প্রতিবেশী ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। ভারত তার নিজস্ব নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থে বাংলাদেশে একটি স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ সরকার দেখতে চায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ দমনে বাংলাদেশের সহযোগিতা তাদের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রধান উদ্বেগ হবে এমন কোনো রাজনৈতিক শক্তি যেন ক্ষমতায় না আসে যারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে কিংবা আঞ্চলিক কানেক্টিভিটি প্রকল্পগুলোকে বাধা দিতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে গণতন্ত্র ও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যে জোরালো বক্তব্য আসছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ইউরোপীয় ইউনিয়ন নিয়মিতভাবে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। পশ্চিমা রাষ্ট্রগুলো চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, যা তাদের বৈশ্বিক গণতান্ত্রিক এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণতারা নির্দিষ্ট ভিসা নীতি বা বাণিজ্য সুবিধা সম্পর্কিত আলোচনার মাধ্যমে অর্থনৈতিক ও ঐটনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করতে পারে। যদিও এই চাপকে অনেকে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ হিসেবে দেখছেন, তবেও বাংলাদেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ পশ্চিমা বাজার ভিত্তিক হওয়ায় দেশের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক বাণিজ্য ধরে রাখার জন্য পশ্চিমা বিশ্বের উদ্যোগকে সম্পূর্ণ উপেক্ষা করার সুযোগ নেই। 2022-23 অর্থ বছরে বাংলাদেশে মোট রপ্তানির প্রায় 45% গিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন এবং প্রায় 19% গিয়েছিল যুক্তরাষ্ট্রের পরিহত গণতন্ত্র একাকসাত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে ভারত, চীন এবং পশ্চিমা শক্তির ভূরাজনৈতিক স্বার্থের কারণে বহুমুখী চাপ সৃষ্টি হয়েছে। এই চাপের ফলে রাজনৈতিক দলগুলোর উপর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করার বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে, যা নির্বাচনের প্রচারে বৈদেশিক নীতির সূক্ষ্ম ভারসাম্যের প্রয়োজনীয়তা তুলে ধরবে। অন্যদিকে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকট যেন ভূরাজনৈতিক খেলার গুটিতে পরিণত না হয় সেদিকেও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে আন্তর্জাতিক মহলের নিবিড় পর্যবেক্ষণের কারণে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর উপর সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি আস্থা বজায় রেখে পরিস্থিতিশীলতা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার জন্য কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে। নির্বাচনের পর যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদের প্রধান চ্যালেঞ্জ হবে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং একই সাথে বহুমুখী আন্তর্জাতিক চাপ সামাল দেওয়া। একটি স্থিতিশীল বাংলাদেশ কেবল তার নিজের জন্যই নয়, সমগ্র দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য অপরিহার্য। রাজনৈতিক অস্থিরতা কেবল অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে না, এটি বিদেশি হস্তক্ষেপের পথও খুলে দিতে পারে। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের ধারাবাহিক উন্নতি প্রমাণ করে যে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কত জরুরি। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ তৈরি করা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি আস্থা বজায় রাখা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। বাংলাদেশের আসন্ন নির্বাচন কেবল একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া নয়, এটি আঞ্চলিক ও ভূরাজনৈতিকের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ সময় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে দূরদর্শী হতে হবে, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিবেশী ও বৈশ্বিক শক্তিগুলোর সাথে একটি শক্তিশালী, স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে এবং সুশাসন নিশ্চিত করে বাংলাদেশি চ্যালেঞ্জিং সময়কে উপনীত করতে পারে এবং বিশ্বমঞ্চে তার অবস্থানকে আরও সুদৃঢ় করতে পারে দেশের জনগণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশা করে এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতিকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাবে, যা রাজনৈতিক শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার সহায়তা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।